হ্যালো প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু সত্য ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো শুনতে থাকুন আজকের এপিসোড, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম মহিনুল, বয়স 30 ছুঁই ছুঁই। পেশায় আমি একসময় শহরে কাজ করতাম, তবে আজ বলছি আমার গ্রামে ঘটে যাওয়া এক এমন ঘটনা যেটা শুনলে শরীরের হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। এই গল্প কোনো কাল্পনিক উপন্যাস নয়, এটা আমার দেখা বাস্তব, যার মধ্যে ভয়, কান্না, মৃত্যু আর শয়তানের অদৃশ্য হাত ছড়িয়েছিল। আমাদের গ্রামটা ছিল ভাটিপাড়া, নদীর পাড় ঘেঁষে, পাখির ডাক, তাল তেঁতুল গাছে ঘেরা, আর মানুষজন ছিল অত্যন্ত সরল। ছোট থেকেই শিখেছিলাম অন্যের ক্ষতি করা মহাপাপ, কিন্তু আজ বুঝি সব মানুষ এই শিক্ষা নিয়ে বড় হয় না। ঘটনার শুরু হয়েছিল গত বছরের বৈশাখ মাসে। প্রচণ্ড গরম পড়ছিল, আর গ্রামের চারপাশে যেন কেমন একটা অস্থিরতা চলছিল। বাতাসে একটা ভারী গন্ধ ছিল, মৃত কিছু, পচা কিছু, যেন ধূপধুনো নয়, কিছুর আত্মা জ্বালানো হচ্ছে। প্রথম যে ঘটনাটা ঘটল সেটা ছিল খুব অদ্ভুত। গ্রামের এক লোক, রহিম শেখ, প্রায় 50-এর কাছাকাছি, হঠাৎ করেই এক রাতে নিজের খোঁয়াড়ের গরুর গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। চোখ খোলা, মুখ ফাঁকা, আর চারপাশে মাটিতে আঁকা অদ্ভুত সব চিহ্ন। কিন্তু এসব চিহ্ন সাধারণ কেউ বুঝবে না। আমি বুঝেছিলাম, কারণ শহরে থাকতে কালো জাদু নিয়ে পড়াশোনা করতাম হালকাভাবে। সেটাই আমার ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রথম সূত্র ছিল। পুলিশ এসে লাশ নামিয়ে নিয়ে গেল, কিন্তু রহিমের স্ত্রী বলছিল ওর ঘুম হতো না কিছুদিন ধরে। রাতে উঠে আওয়াজ শুনতো আর পাগলের মতো বলতো আমার গলা কাটতে এসেছে। একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে থাকতেই এক অদ্ভুত দৃশ্য দেখলাম। বাড়ির পাশের পুরনো তাল গাছের নিচে কেউ যেন ধূপ জ্বালিয়ে বসে তন্ত্রপাঠ করছে। প্রথমে ভাবলাম কিশোর ছেলেরা কিছু করতেছে, কিন্তু পরে গিয়ে দেখি অচেনা এক লোক, মাথায় লাল কাপড় বাঁধা, চোখ দুটো ঘোলাটে। নাম জানলাম হাকিম। সে নিজেকে বলল ওঝা, আর বলল গ্রামের বায়ু শুদ্ধ করতে এসেছে। কিন্তু রাত নামতেই শুরু হলো আসল কাণ্ড। আমার নিজের রাতের ঘুম উড়ে গেল। প্রতিদিন রাত 2টোর দিকে আমি হঠাৎ ঘুম ভেঙে যেত। একটা ছায়ামূর্তি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকত। না সে পুরো মানুষ, না পুরো অশরীরী। এক রাতে তো স্পষ্ট শুনলাম কেউ ফিসফিস করে বলছে, তুই বাধা দিচ্ছিস, তোর চোখ তুলে নেব। ঘুম ভেঙে দেখি দরজা বন্ধ, কিন্তু ভেতরে জুতো ভর্তি কাদা। কার কাদা? রহিম শেখের মৃত্যুর কয়েকদিন পর তার ঘর থেকে একটা খাতা উদ্ধার করা হয়। আমি নিজের কৌতূহলে পড়ে দেখি, ওখানে লেখা, কবিরাজ হাকিম বলেছে 3টি পাখির রক্ত আর রাত 3টায় দক্ষিণ মুখ করে তাবিজ দিলে শত্রু পুড়ে যাবে। কিন্তু আজ রাতে স্বপ্নে দেখলাম একটা পিশাচ হাসছে আর বলছে, তুমি ভুল মানুষ বেছে নিয়েছ। আমার শরীর হিম হয়ে গিয়েছিল। ধীরে ধীরে গ্রামের মেয়েরা অসুস্থ হয়ে পড়তে লাগলো, বিশেষ করে যেসব মেয়েরা গর্ভবতী ছিল। এক একজন স্বপ্নে এক কালো মুখোশ পরা লোক দেখত, যে তাদের পেটের ওপর বসে থাকত। একজনের তো সন্তান গর্ভেই মারা যায়। আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এটা কালো জাদু। কিন্তু প্রশ্ন ছিল, কে করছে? এক রাতে সাহস করে হাকিমের কাছে গেলাম। বললাম, আপনি গ্রামের মেয়েদের ওপর কি করছেন? সে হেসে বলল, আমি নয়, যাকে ডেকেছি সে করছে। আমার শক্তি অনেক, আপনি থামবেন তো নিজেও পুড়ে যাবেন। তার চোখে এমন এক অন্ধকার ছিল, আমি পেছন ফিরে দৌড়েই এলাম। তারপর যা ঘটল তা যেন একেবারে নরক। পুরো গ্রামে একটা অজানা জ্বর ছড়িয়ে পড়ল। একে একে 3 জন মারা গেল। কারোর শরীর পুড়ে কালো হয়ে গিয়েছিল, কারোর চুল উড়ে গিয়েছিল রাতারাতি। একজন বৃদ্ধ মোল্লা বললেন, এটা দুনিয়ার নয়, এটা জিনের আগুন। পর্ব 1-এর ঘটনার পরে গ্রাম জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে যখন রহিম শেখের খালি ঘরটায় এক রাতে হঠাৎ করে আগুন ধরে যায়, অথচ কেউ কিছু দেখেওনি, শোনেওনি। আগুন নিয়ন্ত্রণে আসার পরে দেখা গেল ঘরের এক কোণায় একটা পাথরের বাটি, যার ভেতরে রক্তের দাগ আর একটা আধ পোড়া তাবিজ। আমি সেই তাবিজটা হাতে নিয়েই বুঝে গেলাম
এটা কোনো সাধারণ ঝাড়ফুঁক নয়, এটা ইলাহি কারাম বিরুদ্ধ কালো তাবিজ, যা শুধু জিনকে ডেকে আনে, আর একবার দাগ কেটে দিলে মানুষ বা জীবজন্তু পালাতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম এই অভিশাপের মূল উৎস খুঁজে বের করতে হবে। হাকিমকে আর সরাসরি ঠেকানো যাবে না, কারণ সে এখন লোকালয় ছেড়ে পাশের বনে একটা ছোট কুঁড়ে ঘরে বাস করছে। কেউ কেউ বলছে সে এখন শ্মশানে রাত কাটায়, কেউ কেউ বলছে নদীতে স্নান করে মুখে অদ্ভুত কিছু মাখে। আমি গোপনে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে খোঁজ শুরু করলাম। হাকিম কে, কোথা থেকে এসেছে? তখনই নাম উঠল এক পুরনো নাম, জালাল তান্ত্রিক। শুনে শিউরে উঠলাম। আজ থেকে প্রায় 25 বছর আগে এই গ্রামেই বাস করত জালাল তান্ত্রিক নামে এক ব্যক্তি। মানুষের চিকিৎসার ছদ্মবেশে সে আসলে রক্ত পান করত, মৃতদেহ কেটে কেটে কালো তাবিজ বানাতো। এক রাতে গ্রামের মসজিদের পাশ থেকে এক শিশু নিখোঁজ হয়ে যায়। পরে তার কাটা হাত পাওয়া যায় গাছের নিচে। গ্রামবাসীরা জালালকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর সেই থেকে তার আত্মা নাকি শ্মশানেই ঘরে। এখন প্রশ্ন হলো, হাকিম কি জালালের উত্তরসূরি, নাকি তার মধ্যেই জালালের আত্মা বাসা বেঁধেছে? এক রাতে আমি নিজেই শিকার হলাম। ঘুম ভাঙে রাত 3:20। বুকের ওপর চাপ। চোখ খুলে দেখি একটা কালো মুখোশ পরা ছায়া আমার ঘরের কোণে বসে আছে, আর নিচু গলায় বলছে, তুই কি সত্যি খুঁজে বের করতে চাস? তবে আয়, আমি তোকে আমার রাজ্য দেখাই। তৎক্ষণাৎ আমি অচেতন হয়ে যাই। চোখ খুললাম এক কুয়াশাচ্ছন্ন পরিবেশে। পেছনে বড় একটা বট গাছ, তার গোড়ায় অজস্র হাঁটু গেড়ে বসে থাকা ছায়ামূর্তি। তারা কারোর মুখ নয়, চোখ ফাঁকা আর মাটির দিকে তাকিয়ে দোয়া পড়ছে উল্টো করে। আমি যেখানে দাঁড়িয়ে তার সামনে একটা খোদল পাথর, সেখানে লেখা, যে অন্ধকারকে ডাকে সে আলোয় ফিরতে পারে না। এই ছিল জালালের রাজ্যত্ব। হঠাৎই আমার কানের কাছে কেউ ফিসফিস করে উঠল, তুই শুধু জানতে চাস, সহ্য করতে পারবে না। পরের দিন পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। শারমিন নামের এক গর্ভবতী নারী, যাকে আগেও স্বপ্নে কালো ছায়া তাড়া করত, হঠাৎ গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। তার গলা থেকে একটা পচা তাবিজ পাওয়া যায়, আর তার শরীরে ছিল অজস্র আঁচড়ের দাগ, যা মানুষের নয়। আমি তার মৃত্যুর কিছু আগে তার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, শারমিন কেমন আছে? সে বললেছিল, ও কাঁদছে, বলছে ও আমার বাচ্চা নেবে, ও আমার ভেতর ঢুকতে চায়। সোলেমান হঠাৎ একদিন আমায় ডাকে। সে হাতে দেয় এক পুরনো ছবির কাগজ। ছবিটা জালাল তান্ত্রিকের জীবিত অবস্থার। আমি সেটা হাতে নিয়ে হকচকিয়ে যাই, কারণ ছবির মুখ ঠিক হাকিমের মুখের মতোই। তবে ছবির পেছনে লেখা, এই ছেলের নাম হাকিম উদ্দিন জালাল, জালাল তান্ত্রিক, জালাল তান্ত্রিক। সেদিন সকালেই সোলেমান কবিরাজ আমাকে সাবধান করে দিয়েছিলেন, আজ রাতটা শেষ রাত হতে পারে। হাকিম আজ পূর্ণিমায় তার কালো তন্ত্র সম্পন্ন করবে। সে চায় এক শক্তিশালী জিন, গাফারুল বাইয়েল, যাতে ভর করে গ্রামের প্রতিটি গর্ভবতী নারীকে নিজের বাহক বানাতে। শুধু বলি না, চাই মানব আত্মাহুতি। আমি চুপ করে সোলেমানের চোখের দিকে তাকিয়ে থাকি। আমি জানতাম আজ রাতে হয় আমাকে মরতে হবে, না হলে পুরো গ্রাম। আমরা দুজনে একটা পুরনো আম গাছের তলায় বসে কিছু মাটি খুঁড়ে বের করলাম একটা লোহার বাক্স, যার ভেতরে ছিল পুরনো আরবিতে লেখা তাবিজ নষ্ট করার কিছু কাব্যিক দোয়া আর এক জ্বালানি তন্ত্র বন্ধের ত্রিভুজ চিত্র। সোলেমান বলল, তুই আমার সঙ্গে চলবি, কিন্তু মনে রাখিস, সামনে যা দেখবি তাও বাস্তব, আর যা শুনবি তাও। রাত 12:30। আমরা গেলাম সেই পুরনো শ্মশানের দিকে, যেখানে হাকিম নিজেই ছিল, আগুন জ্বালিয়ে চারপাশে তাবিজের রেখা এঁকে প্রস্তুত। সোলেমান ফিসফিস করে বলল, দেখ, চারপাশে আগুনের বৃত্ত, সেটা ভাঙা যাবে না। মাঝখানে একজন মেয়ে, যার চোখ বন্ধ,
গর্ভবতী মেয়ে, শারমিনের ছোট বোন আফসানা। আমি হাঁ করে চেয়ে থাকলাম। সে যেন এক দুঃস্বপ্ন। হাকিম চোখ বন্ধ করে কিছু পড়ছিল। ধীরে ধীরে তার চারপাশে বাতাস ভারী হয়ে এলো। আগুন নীলচে হয়ে উঠল, আর আফসানার শরীর যেন কাঁপছে। তখনই হাকিম হঠাৎ চিৎকার করে উঠল, গাফারুল বাইয়েল, হাজির হও। এই দেহ তোমার, এই রক্ত তোমার। এক পলকেই দেখি আগুনের মধ্যে দিয়ে উঠছে ধোঁয়ায় ঢাকা এক বিরাট ছায়ামূর্তি, যার শরীরে মানুষের মতো হাত, কিন্তু চোখগুলো রক্তের মতো লাল, আর মুখ নেই, কেবল গর্জন। সুলেমান নিজের গলায় বাঁধা কোরআনের আয়াত খুলে সামনে ধরল আর এক নাগাড়ে পড়তে শুরু করল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাকিম চিৎকার করে উঠল, না, বন্ধ করো, তোর আমার আগুন নষ্ট করে দিচ্ছে। সুলেমান বৃত্তের ভেতরে পা রেখে বলল, এই মেয়ে আর তোর নয় হাকিম, এখন সময় শেষ। তখনই ছায়ামূর্তিটা গর্জে উঠল আর হাকিমের দেহে প্রবেশ করতে চাইল, কিন্তু সুলেমান তার সামনে দাঁড়িয়ে পড়ল। সুলেমান আমার দিকে চেয়ে বলল, মহিনুল, আমার সময় শেষ। ওকে আটকে রাখতে পারলে তুমি আফসানাকে বাইরে নিয়ে যেও, বাকি কাজটা আল্লাহর ইচ্ছায় হবে। সেই বলে সে নিজেই ছায়ার দিকে এগিয়ে গেল। তার হাতে ছিল পবিত্র ছায়ের থলে, যেটা সে গলায় পরা ছিল। আলোর ঝলক, একটা বিস্ফোরণ, আর চারপাশে বাতাস জমাট। আমি ছুটে গিয়ে আফসানাকে কাঁধে তুলে ফেললাম। পরের দিন সকাল, পুরো গ্রামে আলো এসেছে এক অদ্ভুত রকমের শান্তি নিয়ে। বাতাস হালকা, গন্ধ নেই, কিন্তু সুলেমান কবিরাজ আর জীবিত নেই। তার দেহ পাওয়া যায় না, শুধু একটা পাথরে লেখা ছিল, নিশির ডাকে কেউ সাড়া দিও না, আমি অপেক্ষায় থাকব। হাকিম, সে পুরোপুরি পুড়ে ছাই। তার হাতের কিছু আঙ্গুল পড়েছিল আর পায়ের নিচে সেই অদ্ভুত ত্রিভুজ চিহ্ন। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু গতকাল রাতে, অনেক বছর পর, আমার মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে আমাকে বলল, আব্বু, কালো লোকটা আবার এসেছে, বলে এবার আমার পালা। আমি চমকে গিয়ে দেখি তার ডান হাতে এক অদ্ভুত লাল দাগ, একদম ঠিক সেই তাবিজের মতো, যেটা আমি একদিন ধ্বংস করেছি ভেবেছিলাম। আসলেই গল্পটা ভয়ানক ছিল তো লিসেনার? আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা আমাদের পরবর্তী গল্পে চলে যাই। গল্প একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের গল্প। পাঠিয়েছেন সুমন সরকার। সাল 1997। গ্রামের নাম কালীর চর। পৃথিবীর মানচিত্রে একেবারে অচেনা, কিন্তু অভিশাপ আর ভয়ঙ্কর ঘটনার জন্য কুখ্যাত। এই গ্রামের মাটির নিচে লুকিয়ে আছে শত বছরের পুরনো কালো জাদুর সাধনা। জনশ্রুতি আছে, এখানে একসময় তান্ত্রিক দামোদর নাথ নিজের আত্মা বিক্রি করেছিল শয়তানকে। তার মৃত্যুর পরেও নাকি সে কবর থেকে উঠে আসে আর কালো জাদু করে নিরীহ মানুষদের সর্বনাশ ডেকে আনে। গ্রামে নতুন আসে মৃণাল আর তার স্ত্রী নন্দিনী। শহর থেকে গ্রামের নিরিবিলি পরিবেশে ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করতে এসেছিল ওরা। কিন্তু গ্রামের মানুষ ওদের বলে সন্ধ্যা নামার পর বাড়ি থেকে না বের হতে, বিশেষ করে অমাবস্যার রাতে, কারণ দামোদরের আত্মা ঘোরে তখন। নন্দিনী এসব কথা হেসে উড়িয়ে দেয়। কদিন পর থেকেই নন্দিনীর শরীরে অদ্ভুত পরিবর্তন হতে থাকে। চোখ দুটো রক্তবর্ণ হয়ে যায়, মাঝরাতে হঠাৎ জেগে উঠে অদ্ভুত ভাষায় কথা বলে। তার গলা থেকে ভেসে আসে বৃদ্ধ পুরুষের গলা। মৃণাল ভয় পেয়ে যায়। একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখে নন্দিনী গাছতলায় দাঁড়িয়ে হাসছে, আর সামনে পড়ে আছে তাদের ছেলের নিথর শরীর। পাগলের মতো দৌড়ে যায় মৃণাল, কিন্তু তার সামনে নন্দিনী বলে ওঠে, এটা তো কিছুই না, তোমাদের গোত্র শেষ হবে আজ রাতেই। মৃণাল দেখে নন্দিনীর শরীরের মধ্যে কিছু একটা ঢুকে গেছে। চোখ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, দাঁত বড় হয়ে গেছে, আর পেটের ভেতর থেকে শিশুর কান্নার মতো শব্দ আসছে। পরদিন মৃণাল গ্রামের পুরনো এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে যায়। সে জানায়
নন্দিনীর গায়ে পিশাচ তন্ত্র প্রয়োগ করা হয়েছে, যা একমাত্র দামোদর নাথই পারত। তান্ত্রিক বলে ও বাঁচবে না, ও এখন দেহধারী শয়তান। আর এক রাত পুরো পরিবার শেষ। মৃণাল পাগলের মতো সেই রাত পর্যন্ত অপেক্ষা করে। রাত 12টার পর হঠাৎ দরজা খোলা যায় না। চারদিক ঝড় শুরু হয়, বাতাসে লাশ পোড়ার গন্ধ। নন্দিনী ধীরে মৃণালের দিকে এগিয়ে আসে। তার পেট ছিঁড়ে বের হয়ে আসে কালো কিছু, ভয়ানক হিংস্র আকৃতির কিছু। মৃণাল চোখের সামনে দেখে নন্দিনীর শরীর ছিঁড়ে দামোদর নাথের ছায়া বেরিয়ে আসে আর বলে, ভেবেছিলি ছাড় পাবি? তোর বংশ শেষ হবে আজ। মৃণাল ছেলের মৃতদেহ জড়িয়ে শেষবারের মতো আর্তনাদ করে। তান্ত্রিক দূর থেকে মন্ত্র পড়ে। শেষ পর্যন্ত দামোদর নাথ পুরো বাড়ি আগুনে ভস্ম করে দেয়। শুধু পাওয়া যায় 3টা পুড়ে যাওয়া কঙ্কাল আর মাটিতে লেখা, কালীর চর বেঁচে থাকবে যতদিন কালো জাদু বেঁচে থাকবে। এরপর থেকে কালীর চর গ্রামে কেউ বানায়নি। রাতে সেখানে এখনো আগুন জ্বলে, আর শোনা যায় নন্দিনীর সেই শেষ আর্তনাদ, আমাদের বাঁচাও। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। গল্প ভয়ঙ্কর কালো জাদুর ফাঁদ। পাঠিয়েছেন আরিফুল ইসলাম শাওন। আমার নাম শাওন। পুরান ঢাকার এক পুরানো মহল্লায় আমার জন্ম, কিন্তু যেটা আজ বলবো সেটা একেবারে শহরের বাইরের একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। সিলেটের এক পাথর কোয়ারির পেছনের জঙ্গল ঘেরা ছোট গ্রাম মাওলাবাজারের দাড়িকান্দি। ঘটনাটা 2018 সালের মাঝামাঝি। তখন আমি ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র। বর্ষা চলে এসেছিল, সারা শহর কাদামাটিতে ভেসে যেত। আমার এক মামাতো ভাই মাহফুজ গ্রামের একটা ইট ভাটায় ঠিকাদার হিসাবে কাজ করত। হঠাৎ ফোন করে বলল, শাওন ভাই, একটু আসবেন প্লিজ, এখানে একটা ঘটনা ঘটেছে। আমার লোকেরা কাজে আসছে না, রাতেও কেউ পাহারা দিতে রাজি না। আমি তো অবাক, কেন, কি হয়েছে? ও বলল, ভাটার পাশে একটা পরিত্যক্ত ঘর আছে। কেউ জোর করে গেলে সেখানে বমি করে, চুল পড়ে, গা ঝিমঝিম করে। আর গতকাল রাতে নুরু মিস্ত্রি বলল সে ঘুমাতে গিয়ে দেখেছে কেউ একটা তার শরীরের উপর উঠে বসে আছে। আমি কৌতূহলী হয়ে গেলাম। গ্রামের মানুষ সাধারণত কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু মাহফুজ ও বরাবরই বাস্তববাদী ছিল। তো আর দেরি করিনি, পরদিন সকালে একটা লোকাল বাসে উঠে পাড়ি জমালাম দাড়িকান্দির দিকে। বিকেল গড়িয়ে গিয়েছিল। জায়গাটা ছিল প্রকৃতির মাঝে একেবারে বিচ্ছিন্ন, গাছপালা ঘেরা একটা রাস্তা ইট ভাটার দিকে চলে গেছে। ভাটার পাশে একটা পুরানো দালান, যার ভাঙা ছাদ, ফাটা দেয়াল দেখে বোঝা যায় বহুদিন কেউ ওখানে পা রাখেনি। মাহফুজ আমাকে নিয়ে গেল একটা টিনের ঘরে। বাইরে কয়েকজন দাঁড়িয়েছিল, সবার মুখে ভয়। একজন হেসে বলল, এই জায়গাটা নাকি আগেও অভিশপ্ত ছিল, আগের মালিক আত্মহত্যা করেছিল। আমি তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু রাতে ঘটনা ঘটতে শুরু করলো। রাত 10টা নাগাদ আমরা সবাই ঘুমোতে যাই। আমি ও মাহফুজ পাশাপাশিই ছিলাম। হঠাৎ এক সময় আমার ঘুম ভেঙে গেল। একটা ঠান্ডা বাতাস যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয়, ঘরের দরজা বন্ধ, জানালা আটকানো, তারপরও কেমন একটা হিম হিম বাতাস। চোখ খুলে দেখলাম ঘরের এক কোণায় যেন কিছু একটা নড়ছে। কেউ একজন হাঁটু মুড়ে বসে আছে। আমি স্পষ্ট দেখলাম না, কিন্তু অবয়বটা যেন মানুষের না। অতিরিক্ত লম্বা গলা, মাথা সামান্য নিচু, হাত দুটো মেঝেতে টানা। আমি ভয় পেয়ে উঠে বসলাম, কিন্তু ততক্ষণে অবয়বটা অদৃশ্য। ঘামাচ্ছি, বুক ধুকপুক করছে। হঠাৎ ঘরের দরজাটা নিজে নিজেই খুলে গেল। বাইরে তখন চাঁদের আলো, আর সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। তার চোখ দুটো জলজল করছে, রক্ত লাল। পরদিন সকালে আমি সবাইকে ডেকে বললাম ঘটনাটা। মাহফুজ ভয় পেয়ে গেল। পাশের এক বৃদ্ধ লোক, করিম চাচা, বলল, তোরা বুঝছিস না, এই ঘরটা আগে কালো জাদুর জন্য ব্যবহার হতো। সালাহউদ্দিন ফকির নামে এক লোক ছিল, শয়তানের সাধনা করত। গ্রামের অনেকেই তখন মারা গিয়েছিল। শেষমেশ গ্রামের লোকজন তাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর থেকেই এই ঘরটি নিষিদ্ধ। আমি ভাবলাম এটা হয়তো গ্রাম্য কল্পকাহিনী, কিন্তু তারপরই করিম চাচা বললেন, তোর যদি সাহস থাকে তুই রাত 2টায় একা দাঁড়াস ওই ঘরের সামনে, দেখবি কে আসে। আমার মাথায় চিন্তা ঘুরতে লাগলো, আমি সত্যি কি এত সাহসী? রাতে আমি একা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন রাত 1:55, চারদিক নিস্তব্ধ। দূরে ইটভাটার ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে উপরে উঠছে। আমি দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে। দূরে ইটভাটার ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে উঠছে। আমি দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে।
ঠিক 2:01 মিনিটে আমি একটা আওয়াজ শুনলাম, যেন কেউ মাটিতে কাঠি টেনে একটা তন্ত্র এঁকে চলেছে। মাটি নিজে থেকে কাঁপছে না, কেউ যেন ধীরে ধীরে কিছু লিখছে। এরপর হঠাৎ ঘরের ভেতর থেকে আ করে একটা দীর্ঘ শব্দ এলো, যেন গলায় কেউ ছুরি বসিয়ে চেঁচাচ্ছে। আমি পেছন ফিরতেই দেখতে পেলাম ঘরের জানালার ভাঙা কাচের ওপর একটা মুখ, লম্বা দাড়ি, চোখ নেই, গাল গর্ত হয়ে গেছে, আর মুখটা খোলা, তাতে জ্বলে উঠছে এক ধরনের অস্বাভাবিক আলো রেখা। আমি দৌড়ে ভাটার দিকে চলে যাই, কিন্তু আশ্চর্যভাবে পথ যেন বদলে গেছে। যেখানে খোলা মাঠ ছিল সেখানে এখন যেন ঘন বনের মতো গাছপালা। আমি চিৎকার করে উঠলাম, মাহফুজ! কিন্তু আমার গলা যেন আটকে যাচ্ছে, মুখ খুলেও শব্দ বের হচ্ছিল না। চারপাশে শুধু ছায়া, ছায়া, আর অদ্ভুত ভাঙা আরবি মন্ত্র পড়ার মতো গলা। তখনই দেখলাম একজন তান্ত্রিক হাঁটছে আমার দিকে। তার চোখ নেই, কপালে রক্ত দিয়ে আঁকা জিনের ছাপ। সে বলল, তুই তো আমায় ডাকলি, এখন আর ফিরে যেতে পারবি না। শুরু হয়েছে ফাঁদ। পলায়নের চেষ্টা করেও আমি যেন একটি বৃত্তে আটকে পড়েছিলাম। বারবার একই গাছ, একই ছোট ঝোপ, একইভাবে বাঁক ঘুরে আবার সেই পরিত্যক্ত ঘরের আশেপাশেই ফিরে আসছিলাম, যেন সময় আর জায়গা আমার সঙ্গে কোনো খেলা খেলছে। ঘড়ি দেখলাম রাত 3টে, অথচ আকাশে চাঁদটা আগের জায়গায় আছে। এই 1 ঘন্টায় কিছুই যেন বদলায়নি। আমার বুক ধুকপুক করছিল। হঠাৎ পেছনে কারো শ্বাস ফেলার শব্দ। আমি ফিরে তাকাতেই দেখলাম কেউ একজন আমার একেবারে পেছনে দাঁড়িয়ে, কিন্তু ছায়া ছাড়া কিচ্ছু দেখা যায় না। মুখ নেই, শরীর নেই, শুধু কালো কুয়াশার মতো ছায়া। তার মাথার উপর একটা তামার পিণ্ড ঝুলে আছে, আর সেই পিণ্ডে যেন রক্ত লেগে শুকিয়ে গেছে। সে ফিস ফিস করে বলল, শাওন, তোকে ডাকা হয়েছে, সালাউদ্দিন এখনো মাফ পায়নি। পরদিন সকালে আমার ভাটার পুরনো কেয়ারটেকার হারুন মিয়া আমাকে ডেকে একটা গল্প বললেন। ছেলেটা অনেক বছর আগে এই ঘরের মালিক ছিল সালাউদ্দিন ফকির। সে ছিল এক শয়তানের উপাসক। বলে লোকেরা যে সে তার মেয়েকে বলি দিয়েছিল। নিজের মেয়েকে? আমি আটকে উঠলাম। সে বলতো কালো পাথরের আত্মা তাকে শক্তি দেবে, আর সেই পাথর ছেলেটা এখনও এই ঘরের ভেতরে আছে। আমি প্রশ্ন করলাম, কেউ কখনো সে পাথর দেখেছে? তিনি বললেন, দেখেছে। যারা দেখেছে তারা আর কথা বলতে পারেনি, হয় পাগল হয়ে গেছে, না হয় আত্মহত্যা করেছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি সাহস করে সেই ঘরে ঢুকলাম। ভেতরটা অদ্ভুত ঠান্ডা, মেঝেতে শুকনো রক্তের দাগ, ছাদের কোণে ঝুলে থাকা পচা চামড়ার মতো কিছু, দেয়ালে আয়াতুল কুরসি উল্টোভাবে খোদাই করা, যেন কারো প্রতিশোধ আর যন্ত্রণার প্রলেপ। হঠাৎ চোখে পড়ল ঘরের এক কোণে অর্ধেক মাটি খোঁড়া। আমি হাত দিয়ে মাটি সরাতেই দেখি একটা কালো পাথর, আকারে ছোট, কিন্তু গায়ে লাল রঙের অদ্ভুত চিহ্ন আঁকা, যা স্পষ্টভাবে আরবি লিপির বিকৃত রূপ। আমি পাথরটা তুলতেই ঘরের বাতাস বদলে গেল। দেয়াল থেকে এক নারীর কান্নার শব্দ, আব্বু, আমায় কেন দিলি? আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে এক অদ্ভুত লোক এসে হাজির হলেন ভাটায়। লম্বা দাড়ি, গলায় একাধিক তাবিজ, হাতে কাঠের লাঠি। তার নাম বললেন মাওলানা সিরাজউদ্দিন। তিনি জানালেন তিনি আগে একবার এই ঘর পরিশুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু তখনই তার এক সঙ্গী অন্ধ হয়ে যায়, তাই অসমাপ্ত রেখে ফিরে যান। তিনি আমাকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি কালো পাথর স্পর্শ করেছ? আমি হ্যাঁ বলতেই তার মুখ কালো হয়ে গেল। তাহলে তুমি এখন সংযুক্ত হয়ে গেছ সালাউদ্দিনের আত্মার সঙ্গে। সে তোমার মাধ্যমে আবার শক্তি ফিরে পেতে চাইবে। সিরাজউদ্দিন হুজুর জানালেন, এই ঘরের মাটির নিচে 5টি বলি দেওয়া শিশুর হাড় কবর দেওয়া ছিল। সেই হাড়ের উপর স্থাপন করা হয়েছিল কালো পাথর, যেটি তন্ত্রের মূল জিনিস। এই ঘরের প্রতিটি ইট, মাটি, এমনকি কাঠ, সবই এখন তন্ত্র বলে বাধা। কেউ বেশি সময় ভেতরে থাকলে সে ভিন্ন জগতে চলে যাবে, যেখানে আত্মারা নিজের শরীর খুঁজে বেড়ায়।
পরের রাতে আমি আবার ঘুমিয়ে পড়ি আর স্বপ্নে দেখি আমি সেই ঘরের ভেতরে আটকে আছি, কিন্তু এবার আমি মানুষ নই। আমি যেন একটা ছায়া, অন্য একটা ছায়ার সঙ্গে কথা বলছি। একটা কণ্ঠ বলল, তোর শরীরটা আমি নেব, আমি ফিরে যাব। আমার মেয়ের আত্মা এখনো ক্ষুধার্ত। আমি চিৎকার করলাম, হঠাৎই জেগে উঠলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। পাশের বালিশে রক্তের ছিটে। আমি দরজায় গিয়ে দেখি বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা জামা, চোখে খালি গর্ত, মুখে আধা গলা ছেঁড়া। সে ধীরে ধীরে বলছে, আমায় বাঁচাও, আমার নাম আয়েশা, বাবাই মেরেছিল। সেদিন থেকে আমি কেমন যেন বদলে যেতে থাকি। মাথা ভারী লাগে, মাঝরাতে ঘুমের মধ্যে উঠে বাইরে হেঁটে যাই, নিজে জানি না। মাহফুজ একদিন চিৎকার করে বলল, ভাই তুমি আমার দিকে তাকিয়ে কিছু বলছিলেন, আর চোখে রক্ত পড়ছিল। আমার মুখে কিছু খুঁজে পেল না সে, কিন্তু বলল, তোমার কণ্ঠ ছিল কারো অন্য রকম, বুড়ো কারোর মতো। মাওলানা সিরাজ উদ্দিন একটি কবর খননের প্রস্তাব দিলেন, সালাউদ্দিনের পুরনো দেহবাবুশেষের খোঁজে। 3 জন লোক নিয়ে কবর খোঁড়ার কাজ শুরু হলো। হঠাৎই বেলচা লেগে গেল একটা লোহার সিন্দুকে। সেই সিন্দুক খোলা মাত্রই এক পোকায় ভরা কাপড় মোড়া হাড়গোড় উঠে আসে, আর তারপর চারপাশে বিদ্যুতের ঝলক, অন্ধকার নেমে আসে, বাতাস বন্ধ হয়ে যায়। এক বৃদ্ধ ভেসে ওঠে আকাশে, মুখে পচা মাংসের হাসি, চোখ দুটো শুধু শূন্যতা। তোরা আমায় ডিস্টার্ব করলি, এখন ভয় পাস? এটা তো তোরাই চাইছিলি, জাদুর চাবি। সালাউদ্দিন ফকিরের সেই সিন্দুক থেকে যখন কাপড় মোড়া পোকায় ছাওয়া দেহবাবু শেষ উঠিয়ে আনা হলো, চারপাশে বাতাস থমকে গিয়েছিল। এমনকি রাতের পাখিরাও নীরব হয়ে গিয়েছিল, যেন কারোর অপেক্ষায়। সিন্দুক খোলার সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস ভারী হয়ে এলো। একটা হাহাকার যেন উঠে এলো মাটির তলা থেকে। সিরাজ হুজুর মাটি থেকে কিছু ধুলো তুলে কপালে ছুঁইয়ে বললেন, এই জায়গা এখনও তার তন্ত্রে বন্দী। ওর দেহবাবুশেষ ধ্বংস না করলে এই ফাঁদ থেকে মুক্তি নেই। শাওন, তুই তো স্পর্শ করেছিস কালো পাথর, তোর শরীর এখন তার চ্যানেল হয়ে গেছে। আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে আমার চোখ দিয়ে তাকাচ্ছে, কষ্টে, প্রতিশোধে, ঘৃণায়। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। রাত 3টের দিকে দরজার নিচ দিয়ে ঠান্ডা হাওয়ার সাথে সাথে মেঝেতে একজোড়া ছোট বাচ্চার পায়ের ছাপ ভেসে উঠল। আমি তাকিয়ে দেখি সে সেই সাদা জামা পরা ছোট্ট মেয়েটি। তার মুখে আগের মতো হাহাকার নয়, বরং আজ সে বলল, আমায় খুঁজো না, আমাকে বলি দিয়ে দিয়েছে, আমি শুধু বাবাকে চাই। আমি বললাম, তুমি চাইলে আমি তোমায় মুক্তি দিতে পারি। কি করতে হবে? সে বলল, পাথরটা গলা দিয়ে ফেলে দাও আগুনে, ওর দেহ পুড়াও, আর মাটির নিচে আছে 5টা শিশুর হাড়, সেগুলো একত্র করে মাটি দাও আলাদা জায়গায়। তাহলেই আমরা মুক্তি পাব, আর তুমি বাঁচবে। পরদিন ভোরবেলায় সিরাজ হুজুর আর আমি মিলেই শুরু করলাম সেই হাড়গোড় বের করে আলাদা জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কাজ শুরুর পরপরই হঠাৎ মেঘ করল, এক অদ্ভুত ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে উঠল, আর আমরা চারপাশে ভেসে উঠতে থাকলো ছায়া। ছায়াগুলো দৌড়ে বেড়াচ্ছে, কেউ গাছে উঠে যাচ্ছে, কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। একটা ছায়া এসে আমার গলার কাছে মুখ এনে বলল, তুই পালাতে পারবি না, আমি এখন তোর শরীরেই থাকব। আয়েশার কান্না আমার শাস্তি। আমি হঠাৎ করে হুঁশ হারিয়ে ফেললাম। পরদিন চোখ খুলে দেখি আমি সেই পুরনো ঘরে। আমার পায়ের নিচে কালো পাথর, সামনে আয়নার মতো একটা গ্লাস, আর তাতে দেখা যাচ্ছে আমার মুখ, কিন্তু চোখ অন্য কারোর। আমার শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সিরাজ হুজুর বললেন, তুই এখন সীমারেখায়, ও যদি তোকে পুরো দখল করে নেয় তুই আর ফিরে আসবি না। কিন্তু এখনো সময় আছে,
আয়েশার আত্মা এখনও পাশে আছে। সন্ধ্যার আগে সিরাজ হুজুর এক জায়গায় কাঠ জড়ো করে আগুন জ্বালালেন। আমি পাথরটা হাতে তুলে আনলাম। হাত কাঁপছিল, মাথা ঘুরছিল, কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, ফেলিস না, আমি তোকে অমর করব, সব ক্ষমতা দিব। আমি কাঁদতে কাঁদতে পাথরটা আগুনে ছুঁড়ে দিলাম। তখনই চারপাশে বিকট শব্দে কিছু একটা ফেটে গেল। ঘরের ছাদ ধসে পড়ল, বাতাস অন্ধকার হয়ে গেল, আর আগুনটা এক মুহূর্তে লাল থেকে নীল হয়ে গেল। একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, আমি মুক্তি পেয়েছি, ধন্যবাদ শাওন ভাই। ঘটনার পরদিন সকালে পুলিশ ও গ্রামবাসী এসে ভাটার সেই পুরনো ঘর ভেঙে ফেলল। আমি আর মাহফুজ শহরে ফিরে এলাম। কিন্তু আজও মাঝরাতে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন মাঝে মাঝে নিজের চোখে কাউকে অন্য একজনকে দেখতে পাই। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়। আর একটা স্বপ্ন, আমি ঘুমাতে গেলেই একটা মেয়ে এসে বলে, তুমি পাথর পুড়িয়েছ, কিন্তু আমি তো এখনো এখানে। এখন আমার থাকার জায়গা তোমার মন। কালো জাদু যখন শুরু হয়, তখন তা একজনকে না, 10 জনকে, এক গ্রামকে, এক সময়কে গ্রাস করতে পারে। তোমার চোখ দিয়ে কে দেখছে সেটা তুমি জানো তো? তো প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। গল্প ভয়ঙ্কর কালো জাদুর ফাঁদ, পাঠিয়েছেন আরিফুল ইসলাম শাওন। আমার নাম শাওন। পুরান ঢাকার এক পুরানো মহল্লায় আমার জন্ম, কিন্তু যেটা আজ বলবো সেটা একেবারে শহরের বাইরের একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। সিলেটের এক পাথর কোয়ারির পেছনের জঙ্গল ঘেরা ছোট গ্রাম মাওলাবাজারের দাড়িকান্দি। ঘটনাটা 2018 সালের মাঝামাঝি। তখন আমি ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র। বর্ষা চলে এসেছিল, সারা শহর কাদামাটিতে ভেসে যেত। আমার এক মামাতো ভাই মাহফুজ গ্রামের একটা ইট ভাটায় ঠিকাদার হিসাবে কাজ করত। হঠাৎ ফোন করে বলল, শাওন ভাই, একটু আসবেন প্লিজ, এখানে একটা ঘটনা ঘটেছে। আমার লোকেরা কাজে আসছে না, রাতেও কেউ পাহারা দিতে রাজি না। আমি তো অবাক, কেন, কি হয়েছে? ও বলল, ভাটার পাশে একটা পরিত্যক্ত ঘর আছে। কেউ জোর করে গেলে সেখানে বমি করে, চুল পড়ে, গা ঝিমঝিম করে। আর গতকাল রাতে নুরু মিস্ত্রি বলল সে ঘুমাতে গিয়ে দেখেছে কেউ একটা তার শরীরের উপর উঠে বসে আছে। আমি কৌতূহলী হয়ে গেলাম। গ্রামের মানুষ সাধারণত কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু মাহফুজ ও বরাবরই বাস্তববাদী ছিল। তো আর দেরি করিনি, পরদিন সকালে একটা লোকাল বাসে উঠে পাড়ি জমালাম দাড়িকান্দির দিকে। বিকেল গড়িয়ে গিয়েছিল। জায়গাটা ছিল প্রকৃতির মাঝে একেবারে বিচ্ছিন্ন, গাছপালা ঘেরা একটা রাস্তা ইট ভাটার দিকে চলে গেছে। ভাটার পাশে একটা পুরানো দালান, যার ভাঙা ছাদ, ফাটা দেয়াল দেখে বোঝা যায় বহুদিন কেউ ওখানে পা রাখেনি। মাহফুজ আমাকে নিয়ে গেল একটা টিনের ঘরে। বাইরে কয়েকজন দাঁড়িয়েছিল, সবার মুখে ভয়। একজন হেসে বলল, এই জায়গাটা নাকি আগেও অভিশপ্ত ছিল, আগের মালিক আত্মহত্যা করেছিল। আমি তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু রাতে ঘটনা ঘটতে শুরু করলো। রাত 10টা নাগাদ আমরা সবাই ঘুমোতে যাই। আমি ও মাহফুজ পাশাপাশিই ছিলাম। হঠাৎ এক সময় আমার ঘুম ভেঙে গেল। একটা ঠান্ডা বাতাস যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয়, ঘরের দরজা বন্ধ, জানালা আটকানো, তারপরও কেমন একটা হিম হিম বাতাস। চোখ খুলে দেখলাম ঘরের এক কোণায় যেন কিছু একটা নড়ছে। কেউ একজন হাঁটু মুড়ে বসে আছে। আমি স্পষ্ট দেখলাম না, কিন্তু অবয়বটা যেন মানুষের না। অতিরিক্ত লম্বা গলা, মাথা সামান্য নিচু, হাত দুটো মেঝেতে টানা। আমি ভয় পেয়ে উঠে বসলাম, কিন্তু ততক্ষণে অবয়বটা অদৃশ্য। ঘামাচ্ছি, বুক ধুকপুক করছে। হঠাৎ ঘরের দরজাটা নিজে নিজেই খুলে গেল। বাইরে তখন চাঁদের আলো, আর সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। তার চোখ দুটো জলজল করছে, রক্ত লাল। পরদিন সকালে আমি সবাইকে ডেকে বললাম ঘটনাটা। মাহফুজ ভয় পেয়ে গেল। পাশের এক বৃদ্ধ লোক, করিম চাচা, বলল, তোরা বুঝছিস না, এই ঘরটা আগে কালো জাদুর জন্য ব্যবহার হতো। সালাহউদ্দিন ফকির নামে এক লোক ছিল, শয়তানের সাধনা করত। গ্রামের অনেকেই তখন মারা গিয়েছিল। শেষমেশ গ্রামের লোকজন তাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর থেকেই এই ঘরটি নিষিদ্ধ। আমি ভাবলাম এটা হয়তো গ্রাম্য কল্পকাহিনী, কিন্তু তারপরই করিম চাচা বললেন,
তোর যদি সাহস থাকে তুই রাত 2টায় একা দাঁড়াস ওই ঘরের সামনে, দেখবি কে আসে। আমার মাথায় চিন্তা ঘুরতে লাগলো, আমি সত্যি কি এত সাহসী? রাতে আমি একা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন রাত 1:55, চারদিক নিস্তব্ধ। দূরে ইটভাটার ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে উপরে উঠছে। আমি দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে। দূরে ইটভাটার ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে উঠছে। আমি দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে। ঠিক 2:01 আমি একটা আওয়াজ শুনলাম, যেন কেউ মাটিতে কাঠি টেনে একটা তন্ত্র এঁকে চলেছে। মাটি নিজে থেকে কাঁপছে না, কেউ যেন ধীরে ধীরে কিছু লিখছে। এরপর হঠাৎ ঘরের ভেতর থেকে আ করে একটা দীর্ঘ শব্দ এলো, যেন গলায় কেউ ছুরি বসিয়ে চেঁচাচ্ছে। আমি পেছন ফিরতেই দেখতে পেলাম ঘরের জানালার ভাঙা কাচের ওপর একটা মুখ, লম্বা দাড়ি, চোখ নেই, গাল গর্ত হয়ে গেছে, আর মুখটা খোলা, তাতে জ্বলে উঠছে এক ধরনের অস্বাভাবিক আলো রেখা। আমি দৌড়ে ভাটার দিকে চলে যাই, কিন্তু আশ্চর্যভাবে পথ যেন বদলে গেছে। যেখানে খোলা মাঠ ছিল সেখানে এখন যেন ঘন বনের মতো গাছপালা। আমি চিৎকার করে উঠলাম, মাহফুজ! কিন্তু আমার গলা যেন আটকে যাচ্ছে, মুখ খুলেও শব্দ বের হচ্ছিল না। চারপাশে শুধু ছায়া, ছায়া, আর অদ্ভুত ভাঙা আরবি মন্ত্র পড়ার মতো গলা। তখনই দেখলাম একজন তান্ত্রিক হাঁটছে আমার দিকে। তার চোখ নেই, কপালে রক্ত দিয়ে আঁকা জিনের ছাপ। সে বলল, তুই তো আমায় ডাকলি, এখন আর ফিরে যেতে পারবি না। শুরু হয়েছে ফাঁদ। পলায়নের চেষ্টা করেও আমি যেন একটি বৃত্তে আটকে পড়েছিলাম। বারবার একই গাছ, একই ছোট ঝোপ, একইভাবে বাঁক ঘুরে আবার সেই পরিত্যক্ত ঘরের আশেপাশেই ফিরে আসছিলাম, যেন সময় আর জায়গা আমার সঙ্গে কোনো খেলা খেলছে। ঘড়ি দেখলাম রাত 3টে, অথচ আকাশে চাঁদটা আগের জায়গায় আছে। এই 1 ঘন্টায় কিছুই যেন বদলায়নি। আমার বুক ধুকপুক করছিল। হঠাৎ পেছনে কারো শ্বাস ফেলার শব্দ। আমি ফিরে তাকাতেই দেখলাম কেউ একজন আমার একেবারে পেছনে দাঁড়িয়ে, কিন্তু ছায়া ছাড়া কিচ্ছু দেখা যায় না। মুখ নেই, শরীর নেই, শুধু কালো কুয়াশার মতো ছায়া। তার মাথার উপর একটা তামার পিণ্ড ঝুলে আছে, আর সেই পিণ্ডে যেন রক্ত লেগে শুকিয়ে গেছে। সে ফিস ফিস করে বলল, শাওন, তোকে ডাকা হয়েছে, সালাউদ্দিন এখনো মাফ পায়নি। পরদিন সকালে আমার ভাটার পুরনো কেয়ারটেকার হারুন মিয়া আমাকে ডেকে একটা গল্প বললেন। ছেলেটা অনেক বছর আগে এই ঘরের মালিক ছিল সালাউদ্দিন ফকির। সে ছিল এক শয়তানের উপাসক। বলে লোকেরা যে সে তার মেয়েকে বলি দিয়েছিল। নিজের মেয়েকে? আমি আটকে উঠলাম। সে বলতো কালো পাথরের আত্মা তাকে শক্তি দেবে, আর সেই পাথর ছেলেটা এখনো এই ঘরের ভেতরে আছে। আমি প্রশ্ন করলাম, কেউ কখনো সে পাথর দেখেছে? তিনি বললেন, দেখেছে। যারা দেখেছে তারা আর কথা বলতে পারেনি, হয় পাগল হয়ে গেছে, না হয় আত্মহত্যা করেছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি সাহস করে সেই ঘরে ঢুকলাম। ভেতরটা অদ্ভুত ঠান্ডা, মেঝেতে শুকনো রক্তের দাগ, ছাদের কোণে ঝুলে থাকা পচা চামড়ার মতো কিছু, দেয়ালে আয়াতুল কুরসি উল্টোভাবে খোদাই করা, যেন কারো প্রতিশোধ আর যন্ত্রণার প্রলেপ। হঠাৎ চোখে পড়ল ঘরের এক কোণে অর্ধেক মাটি খোঁড়া। আমি হাত দিয়ে মাটি সরাতেই দেখি একটা কালো পাথর, আকারে ছোট, কিন্তু গায়ে লাল রঙের অদ্ভুত চিহ্ন আঁকা, যা স্পষ্টভাবে আরবি লিপির বিকৃত রূপ। আমি পাথরটা তুলতেই ঘরের বাতাস বদলে গেল। দেয়াল থেকে এক নারীর কান্নার শব্দ, আব্বু, আমায় কেন দিলি? আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে এক অদ্ভুত লোক এসে হাজির হলেন ভাটায়। লম্বা দাড়ি, গলায় একাধিক তাবিজ, হাতে কাঠের লাঠি। তার নাম বললেন মাওলানা সিরাজউদ্দিন। তিনি জানালেন তিনি আগে একবার এই ঘর পরিশুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু তখনই তার এক সঙ্গী অন্ধ হয়ে যায়, তাই অসমাপ্ত রেখে ফিরে যান। তিনি আমাকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি কালো পাথর স্পর্শ করেছ? আমি হ্যাঁ বলতেই তার মুখ কালো হয়ে গেল। তাহলে তুমি এখন সংযুক্ত হয়ে গেছ সালাউদ্দিনের আত্মার সঙ্গে। সে তোমার মাধ্যমে আবার শক্তি ফিরে পেতে চাইবে। সিরাজউদ্দিন হুজুর জানালেন,
এই ঘরের মাটির নিচে 5টি বলি দেওয়া শিশুর হাড় কবর দেওয়া ছিল। সেই হাড়ের উপর স্থাপন করা হয়েছিল কালো পাথর, যেটি তন্ত্রের মূল জিনিস। এই ঘরের প্রতিটি ইট, মাটি, এমনকি কাঠ সবই এখন তন্ত্র বলে বাধা। কেউ বেশি সময় ভেতরে থাকলে সে ভিন্ন জগতে চলে যাবে, যেখানে আত্মারা নিজের শরীর খুঁজে বেড়ায়। পরের রাতে আমি আবার ঘুমিয়ে পড়ি, আর স্বপ্নে দেখি আমি সেই ঘরের ভেতরে আটকে আছি। কিন্তু এবার আমি মানুষ নই, আমি যেন একটা ছায়া, অন্য একটা ছায়ার সঙ্গে কথা বলছি। একটা কণ্ঠ বলল, তোর শরীরটা আমি নেব, আমি ফিরে যাব, আমার মেয়ের আত্মা এখনো ক্ষুধার্ত। আমি চিৎকার করলাম, হঠাৎই জেগে উঠলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। পাশের বালিশে রক্তের ছিটে। আমি দরজায় গিয়ে দেখি বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা জামা, চোখে খালি গর্ত, মুখে আধা গলা ছেঁড়া। সে ধীরে ধীরে বলছে, আমায় বাঁচাও, আমার নাম আয়েশা, বাবাই মেরেছিল। সেদিন থেকে আমি কেমন যেন বদলে যেতে থাকি। মাথা ভারী লাগে, মাঝরাতে ঘুমের মধ্যে উঠে বাইরে হেঁটে যাই, নিজে জানি না। মাহফুজ একদিন চিৎকার করে বলল, ভাই তুমি আমার দিকে তাকিয়ে কিছু বলছিলেন, আর চোখে রক্ত পড়ছিল। আমার মুখে কিছু খুঁজে পেল না সে, কিন্তু বলল, তোমার কণ্ঠ ছিল কারো অন্য রকম, বুড়ো কারোর মতো। মাওলানা সিরাজ উদ্দিন একটি কবর খননের প্রস্তাব দিলেন, সালাউদ্দিনের পুরনো দেহাবশেষের খোঁজে। 3 জন লোক নিয়ে কবর খোঁড়ার কাজ শুরু হলো। হঠাৎই বেলচা লেগে গেল একটা লোহার সিন্দুকে। সেই সিন্দুক খোলা মাত্রই এক পোকায় ভরা কাপড় মোড়া হাড়গোড় উঠে আসে, আর তারপর চারপাশে বিদ্যুতের ঝলক, অন্ধকার নেমে আসে, বাতাস বন্ধ হয়ে যায়। এক বৃদ্ধ ভেসে ওঠে আকাশে, মুখে পচা মাংসের হাসি, চোখ দুটো শুধু শূন্যতা। তোরা আমায় ডিস্টার্ব করলি, এখন ভয় পাস? এটা তো তোরাই চাইছিলি, জাদুর চাবি। সালাউদ্দিন ফকিরের সেই সিন্দুক থেকে যখন কাপড় মোড়া পোকায় ছাওয়া দেহবাবুশেষ উঠিয়ে আনা হলো, চারপাশে বাতাস থমকে গিয়েছিল, এমনকি রাতের পাখিরাও নীরব হয়ে গিয়েছিল, যেন কারোর অপেক্ষায়। সিন্দুক খোলার সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস ভারী হয়ে এলো। একটা হাহাকার যেন উঠে এলো মাটির তলা থেকে। সিরাজ হুজুর মাটি থেকে কিছু ধুলো তুলে কপালে ছুঁইয়ে বললেন, এই জায়গা এখনো তার তন্ত্রে বন্দী। ওর দেহবাবুশেষ ধ্বংস না করলে এই ফাঁদ থেকে মুক্তি নেই। শাওন, তুই তো স্পর্শ করেছিস কালো পাথর, তোর শরীর এখন তার চ্যানেল হয়ে গেছে। আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে আমার চোখ দিয়ে তাকাচ্ছে, কষ্টে, প্রতিশোধে, ঘৃণায়। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি, ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। রাত 3টের দিকে দরজার নিচ দিয়ে ঠান্ডা হাওয়ার সাথে সাথে মেঝেতে একজোড়া ছোট বাচ্চার পায়ের ছাপ ভেসে উঠল। আমি তাকিয়ে দেখি সে সেই সাদা জামা পরা ছোট্ট মেয়েটি। তার মুখে আগের মতো হাহাকার নয়, বরং আজ সে বলল, আমায় খুঁজো না, আমাকে বলি দিয়ে দিয়েছে, আমি শুধু বাবাকে চাই। আমি বললাম, তুমি চাইলে আমি তোমায় মুক্তি দিতে পারি। কি করতে হবে? সে বলল, পাথরটা গলা দিয়ে ফেলে দাও আগুনে, ওর দেহ পুড়াও, আর মাটির নিচে আছে 5টা শিশুর হাড়, সেগুলো একত্র করে মাটি দাও আলাদা জায়গায়, তাহলেই আমরা মুক্তি পাব, আর তুমি বাঁচবে। পরদিন ভোরবেলায় সিরাজ হুজুর আর আমি মিলেই শুরু করলাম সেই হাড়গোড় বের করে আলাদা জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কাজ শুরুর পরপরই হঠাৎ মেঘ করল, এক অদ্ভুত ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে উঠল, আর আমরা চারপাশে ভেসে উঠতে থাকলো ছায়া। ছায়াগুলো দৌড়ে বেড়াচ্ছে, কেউ গাছে উঠে যাচ্ছে, কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। একটা ছায়া এসে আমার গলার কাছে মুখ এনে বলল, তুই পালাতে পারবি না, আমি এখন তোর শরীরেই থাকব। আয়েশার কান্না আমার শাস্তি। আমি হঠাৎ করে হুঁশ হারিয়ে ফেললাম। পরদিন চোখ খুলে দেখি আমি সেই পুরনো ঘরে,
আমার পায়ের নিচে কালো পাথর, সামনে আয়নার মতো একটা গ্লাস, আর তাতে দেখা যাচ্ছে আমার মুখ, কিন্তু চোখ অন্য কারোর। আমার শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সিরাজ হুজুর বললেন, তুই এখন সীমারেখায়, ও যদি তোকে পুরো দখল করে নেয় তুই আর ফিরে আসবি না। কিন্তু এখনো সময় আছে, আয়েশার আত্মা এখনো পাশে আছে। সন্ধ্যার আগে সিরাজ হুজুর এক জায়গায় কাঠ জড়ো করে আগুন জ্বালালেন। আমি পাথরটা হাতে তুলে আনলাম। হাত কাঁপছিল, মাথা ঘুরছিল, কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, ফেলিস না, আমি তোকে অমর করব, সব ক্ষমতা দিব। আমি কাঁদতে কাঁদতে পাথরটা আগুনে ছুঁড়ে দিলাম। তখনই চারপাশে বিকট শব্দে কিছু একটা ফেটে গেল। ঘরের ছাদ ধসে পড়ল, বাতাস অন্ধকার হয়ে গেল, আর আগুনটা এক মুহূর্তে লাল থেকে নীল হয়ে গেল। একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, আমি মুক্তি পেয়েছি, ধন্যবাদ শাওন ভাই। ঘটনার পরদিন সকালে পুলিশ ও গ্রামবাসী এসে ভাটার সেই পুরনো ঘর ভেঙে ফেলল। আমি আর মাহফুজ শহরে ফিরে এলাম। কিন্তু আজও মাঝরাতে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন মাঝে মাঝে নিজের চোখে কাউকে অন্য একজনকে দেখতে পাই। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়। আর একটা স্বপ্ন, আমি ঘুমাতে গেলেই একটা মেয়ে এসে বলে, তুমি পাথর পুড়িয়েছ, কিন্তু আমি তো এখনো এখানে। এখন আমার থাকার জায়গা তোমার মন। কালো জাদু যখন শুরু হয় তখন তা একজনকে না, 10 জনকে, এক গ্রামকে, এক সময়কে গ্রাস করতে পারে। তোমার চোখ দিয়ে কে দেখছে সেটা তুমি জানো তো?